রাস্তার ধারে সারি সারি ম্যাপল গাছের সারি, শরতের ছোঁয়ায় কচি পাতা দেখা যাচ্ছে। টুপটাপ বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির কণা সহ পিচ ঢালা কালো চকচকে রাস্তায় পড়ছে হলুদ কমল রঙের মিশ্রণে সৃষ্টি ম্যাপল পাতা। এই মনে হয় সৌন্দর্য দেখতেও মন ভরে যায়। ফাঁকা রাস্তার পাশে বেঞ্চিতে পর্যন্ত বিকালে বসে প্রকৃতি উপভোগ করে পুরো যুগ পার করে দেওয়া যায়। কিনারা হেঁটে চলছে রাস্তার পাশ দিয়ে। সে বাংলাদেশি, কানাডাতে স্টাডি করতে এসেছে সে। টরন্টো জেনারেল হসপিটাল UHN-এর থেকে কিছুটা সামনে আসতেই চোখে পড়ল হসপিটালের বাহিরে ফরেন একাধিক মানুষ দাঁড়িয়ে। কিনিনা বিস্ময়সূচক চাহনি নিয়ে সামনে এগোতেই দেখতে পেল কয়েকজন স্টেজে দাঁড়িয়ে আছে আর একজনকে অ্যাওয়ার্ড দিচ্ছে। পরপর 3 জন অ্যাওয়ার্ড প্রাপ্ত হলো, সবার গলায় স্বর্ণের মেডেল। একজন মাইকে বলে ওঠে, "দ্য বেস্ট কার্ডিওলজিস্ট হু গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টরন্টো অফ দ্য ইয়ার, ডাক্তার সাদি চৌধুরী।" চারদিকে করতালি পড়ে গেল। সাদি চৌধুরী সবাই সামনে হাত নাড়িয়ে ভালোবাসা প্রকাশ করলেন। কিরিনা অবাক হয়ে তাকিয়ে আছে। পুরুষটি অত্যন্ত গম্ভীর মুখে চিলতে হাসি, একটু বেশি ফর্সা, ধূসর রঙের চোখের মণি সাদা ত্বকের সাথে অদ্ভুতভাবে মানিয়ে গেছে। হাতে সাদা ডাক্তারি ল্যাব কোট, হাতে ভাঁজ করে স্ট্রেচ করে নিয়েছে, নেমে আসে। সাথের মানুষ তাকে ঘিরে ধরে, এতে সাদি প্রচুর বিরক্ত হয়। সে ভিড় ঠেলে এগিয়ে যায় পার্কিং এরিয়ার দিকে। কিনেরা এখনও তাকিয়ে আছে, সাদা শার্টের উপরের দুটো বোতাম খোলা, সিল্কি চুলগুলো স্টাইলিশভাবে সেট করা। প্রথম দেখাতেই মেয়েরা কুপোকাত হতে সক্ষম। সাদি পার্কিং এরিয়া থেকে বেরিয়ে নিজের ব্ল্যাক মার্সিডিজ নিয়ে এগিয়ে চলল তার বাড়িতে। সাদির বাড়ি শহর থেকে বেশ ভিতরে, নিরিবিলি অঞ্চলে। দোতলা বিশাল ডুপ্লেক্স বাড়ি। সে ডাক্তারির পাশাপাশি নিজের 75% একটা শেয়ারের বিজনেস সামলায়। সাদি নিজের গাড়ি ফাঁকা রাস্তায় আনতেই বাম হাত দিয়ে গাড়ির স্টিয়ারিং চেপে ধরে ফুল স্পিড এ দিল। ফলে ক্ষণিকের মধ্যে হাওয়া হয়ে গেল সাদির ব্ল্যাক মার্সিডিজ। চোখের সামনে থেকে মিলিয়ে গেল মুহূর্তে। দুপুর 2:20 আতিয়া বেগম তাড়াহুড়ো গুছিয়ে নিলেন। বাহিরে গাড়ি এসে দাঁড়িয়েছে। পিহু নিজের অশান্ত মন নিয়ে গাড়িতে গিয়ে বসে। জেরিনকে নিয়ে আতিয়া বেগম অ্যাম্বুলেন্সে নিয়ে ইলিয়াস চৌধুরীকে নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সমস্ত রাস্তা পিহুর চোখে পানি। জেরিন কাঁদলেও তা বুঝতে দেয়নি। সে চায় না তার বেস্ট ফ্রেন্ড আরও ভেঙে পড়ুক। জেরিন পিহুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এই গাড়িতেই ব্যাক করবে। আগে জানলে নাবিলও আসতো। পিহুর মনে কু ডাকছে। সে জানে তার সাথে খারাপ কিছু হবে। সে জেরিনকে বলে, কিন্তু জেরিন তুচ্ছ করে, কারণ সে জানে পিহুর মন খারাপ। গাড়ি এয়ারপোর্টে পৌঁছে গেল 40 মিনিটে। পিহু জেরিনকে জড়িয়ে ধরে কেঁদে দিল। দুটি দেহ, একটি প্রাণের বন্ধুত্ব আজ আবার দুটি প্রাণে চলে যাবে। আলাদা হবে কিছু মাস, কিছু সময়ের জন্য। আবার নাও দেখা হতে পারে। জেরিন নিজেকে আর আটকাতে পারল না। সেও হু হু করে কেঁদে উঠল, হু হু করে। আতিয়া বেগমের ফোন পেয়ে হেরিনকে ছেড়ে দিয়ে পিহু এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেল। জেরিনও গাড়িতে উঠে চলে গেল বাড়িতে। চোখে তার পানি, মনটাও তার খারাপ। ইলিয়াস চৌধুরীকে ইতোমধ্যেই এমার্জেন্সি ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে। পিহুদের ফ্লাইট আধা ঘন্টা পরে। আর কিছুক্ষণ পরে ছেড়ে যাবে এই দেশ, তাদের বাড়ি, ছোটবেলায় হারিয়ে ফেলা বাবা মা, বান্ধবী, প্রিয় মানুষ নাবিল ভাই, প্রিয় কলেজ ক্যাম্পাস, সবাইকে ছেড়ে নতুন এক দেশে পাড়ি দিবে পিহু। এটাই নিয়তি। অচেনা দেশ, অচেনা মানুষের ভিড়ে এই ছোট্ট পিহু কি সারভাইভ করতে পারবে? কি আছে তার সামনের জীবনে? পিহুর ভাবনার মাঝেই মাইকে অ্যানাউন্সমেন্ট হলো তাদের ফ্লাইটের। আতিয়া বেগমের হাত ধরে ইমিগ্রেশন শেষ করে প্লেনে চেপে বসল পিহু। জানালার সাথে সিট পড়ায় বাহিরে খোলা পিচ ঢালা আলো জ্বলা এয়ারপোর্টের রাস্তা টের পেল। প্লেন সময় মতো আকাশে উড়াল দিল। সময় খুব দ্রুত চলে যায়। এই যে 24 ঘন্টা আগেও পিহু এয়ারপোর্টের ভিতরে চেয়ারে বসে বফিং হয়ে অপেক্ষা করছিল, আর এখন মোটা পশমের জ্যাকেট পরে থরথর করে কাঁপছে। সাদি তাদের নিতে এসেছিল, কিন্তু এসে ইলিয়াস চৌধুরীকে নিয়ে
হসপিটালে চলে গেছে। গাড়ি দিয়ে গেছে তার বেস্ট ফ্রেন্ড ফাহাদের কাছে। আতিয়া বেগম আর পিহু গাড়িতে চেপে বসলো। ফাহাদ গাড়ির ভিউ মিররে পিহুকে এক পলক দেখল। পিহু গাড়ির ভিতরে এসে কাঁপাকাঁপি থামালো। শুকনো শরীরে টরন্টো শহরের ঠান্ডা অতিমাত্রায় বেশি অনুভব করছে পিহু। এদিকে পিহু প্রায় 24 ঘন্টা জার্নিতে বড্ড কাহিল। কোনো কিছু তেমন খায়নি। আতিয়া বেগমের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে গেল পিহু। আতিয়া বেগম একটা শান্ত দীর্ঘশ্বাস ছাড়লেন। তার ছেলে আসলো, তবে তাকে আর পিহুকে দেখলো সোজা ফাহাদকে পাঠিয়ে দিয়ে ইলিয়াস চৌধুরীকে নিয়ে সে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে চলে গেল। কিন্তু আতিয়া বেগম দুশ্চিন্তায় ভুগছে। পিহুর সাথে যদি আবারও খারাপ কিছু হয়। তারপর নিজের মনেই হাসে। তার ছেলে তো মাফ চেয়েছে, আর এত বছরে নিশ্চয় বদলে গেছে। আতিয়া বেগম পিহুকে নিয়ে নিশ্চিন্ত। আর এদিকে পিহু কি সুন্দর ঘুমাচ্ছে। আতিয়া বেগম পিহুর মাথাটা কোলের উপর নিয়ে চুলে হাত বুলাতে লাগলেন। সারা রাস্তা ফাহাদ কোনো টু শব্দ করেনি। আতিয়া বেগমের মনে হলো ছেলেটা রোবট। তবে ডাক্তারদের মতো পোশাক পরা থাকায় তিনি বুঝতে পারেন ছেলেটাও ডাক্তার। টরন্টো শহর থেকে আরও প্রায় 1.5 ঘন্টা গাড়ি চলল নির্জন হাইওয়ে। চারিপাশে পাহাড়, কিছুক্ষণ পরপর 2-1টা প্রাইভেট কার চোখে পড়ছে। আতিয়া বেগম জানালার কাছ দিয়ে দেখল চারিপাশে উঁচু নিচু পাহাড়, একটা কার শোরুম আর একটা কফি শপ, আর সারি সারি উইন্ড মিল। তবে এতে আতিয়া বেগমের মন গেল ভরে। সোজা পাহাড়ি রাস্তাগুলো চকচকে। আতিয়া বেগম ভাবে এদেশের মানুষ কত শৌখিন হলে এমন নির্জন পরিবেশও এত সুন্দর করে রেখেছে। অপেক্ষার অবসান ঘটিয়ে সাদির বিশাল দোতলা ডুপ্লেক্স বাড়ির সামনে এসে গাড়িটি দাঁড়ালো। আতিয়া বেগম অবাক হয়ে তাকিয়ে আছে বাড়িটার দিকে। তাদের বাড়ির চেয়েও দ্বিগুণ আর বেশি আকর্ষণীয়। পিহুকে হালকা গায়ে হাত দিয়ে নাড়া দিতে পিহু চোখ খুলে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ফাহাদ নামের লোকটা গিয়ে গাড়ির ডিকি থেকে লাগেজগুলো নিয়ে বাড়ির সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আতিয়া বেগম অবাক হলেন। তাদের একবারও ডাকলোও না। এ কেমন অভদ্র। ফাহাদ দরজায় কাঠ পুড়ে পিন চাপল। সাথে সাথে দরজা আনলক হয়ে গেলে ফাহাদ দরজা খুলে ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। তারপর আতিয়া বেগম আর পিহুও ঢুকে। বাহিরে প্রচণ্ড জোরে বাতাস বইছে, আবহাওয়াও ঠান্ডা। ফাহাদ এবার হাতে থাকা কার্ডটা আতিয়া বেগমের দিকে বাড়িয়ে দিয়ে বলে ওঠে, সরি আন্টি, মাই নেম ইজ ফাহাদ আলবেরাজ। দিস কার্ড ইজ হাইজ পাসওয়ার্ড। আতিয়া বেগম বুঝলেন ছেলেটি অবাঙালি। আতিয়া বেগম মাথা নাড়ালেন। ছেলেটি আর এক মুহূর্ত দেরি করে নাই। নাইস টু মিট ইউ বলে বেরিয়ে পড়ে। সাথে সাথে পিহু বলে ওঠে, মামনি, আমার খুব অসুস্থ লাগছে। আতিয়া বেগম ভয় পেলেন। মেয়েটাকে দেখে সত্যি অসুস্থ লাগছে। আতিয়া বেগম চারদিকে চোখ বুলিয়ে সিঁড়ি বেয়ে উপরে গিয়ে কর্নারের একটা ছোট রুম দেখে সেখানে পিহুকে নিয়ে গিয়ে শুয়ে দিলেন। রুমে যেতেই পিহু ওয়াশরুমে গিয়ে বমি করে ফেলল। তার জার্নি করার অভ্যেস নেই, তাই এই অবস্থা। আতিয়া বেগম পিহুর একটা জামা বের করে দিল। আসার আগের দিন শপিং করেছিল, কিছু টপস আর জিন্স। তবে আতিয়া বেগম একটা গেঞ্জি আর প্লাজো দিলেন। তিনি জানেন এসব দেশের মেয়েরা এগুলা পরে। কেউ দেশীয় কালচারে চলতে গেলে তাকে বুলি করা হয়। তাই সে নিজেই পিহুর জন্য অনেক কিছু কিনেছে, যেগুলো পিহু জানে না। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ভিতর থেকে বাহিরের প্রকৃতি বোঝা মুশকিল। পিহু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাহিরে এসে বেডে শুয়ে পড়ল। আতিয়া বেগম রুমের দরজা চাপিয়ে নিচে চলে গেলেন। আসার আগে সাদি বলেছিল নিচের রুমে আতিয়া বেগমের জিনিসপত্র রাল হতে চাইলে সেখানে থাকতে। আতিয়া বেগম নিজেও ক্লান্ত রুমে এসে ফ্রেশ হয়ে ঘড়িতে সময় দেখলেন 6:20। তাই সে নামাজ পড়ে নিল। পিহুর থেকে সে মোবাইলে আজানের অ্যালার্ম সেট করেছে। যেহেতু নামাজ কাজা করেন না তিনি, নামাজ পড়ে নিজেও একটু ঘুমালেন। পিহুর ঘুম ভেঙে যায় প্রচণ্ড খিদে লাগায়। পিহু বিছানা থেকে উঠে বসে। কোমর সমান এলোমেলো চুলগুলো হাত খোপা করে নেয়। ব্যাগ থেকে 2 পিস বের করে পরে নেয়। তারপর মোবাইল হাতে নিয়ে দেখে 10:30। পিহু চমকায়। হঠাৎ তার গা শিরশির করে উঠে। পিহু দরজা খুলে বাহিরে বের হয়। ধীরে ধীরে দোতলার করিডোরে এসে নিচে তাকায়। শুভ্র মৃদু আলো জ্বলছে ডাইনিংয়ে। পিহু সামনে এগিয়ে বা পাশ থেকে সিঁড়ি দেখল নিচে নামার।
একটু এগোতেই ধবধবে সাদা দরজা দেখতে পেল। কৌতূহল নিয়ে খোলার চেষ্টা করলো, তবে লক করা থাকায় দরজা খুলল। পিহু দেখল পাসওয়ার্ড দিতে হবে না, হলে খুলবে না। তাই পিহু সিঁড়ি দিয়ে নিচে নামলো। চারদিকে একবার চোখ বোলালো। এত বাড়িতে দোতলার কেউ সুইমিং পুল রাখে? পিহুর ব্যাপারটা হাস্যকর লাগলো বেশ। দোতলার ডান দিকে বিশাল খোলা ছাদ, বারান্দা, আর বাম পাশে সুইমিং পুল ছোট একটা। দোতলায় একটা রুম, একটাই পিহু আছে, আরেকটাই লক করা। পিহু সিঁড়ি বেয়ে নিচে নামলো অনেক কষ্ট করে। লাইটের সুইচ খুঁজে চাপালো, সাথে সাথে সাদা লাইট জ্বলে উঠল। পিহু যেদিকেই তাকায় সেদিকেই কোনো না কোনো কিছু সাদা। এক পাশে কিচেন, বাড়ির দক্ষিণ সাইডে সোফা রাখা, পাশে বিশাল কাচের দেয়াল। ভেতর থেকে বাহিরের সব দেখা যাচ্ছে। সোফার সামনে টিভি। সিঁড়ির পাশে আরও দুটো রুম, একটা লাইব্রেরি আর একটা বেডরুম। পিহু বুঝল বাড়ির মানুষটি বই পড়ে। পিহু প্রায় তার মুখ ভুলে গেছে, তবে তার প্রতি ঘৃণা আজও বেড়ে কয়েক গুণ হয়েছে। চারদিকে তাকিয়ে দেখল কিচেনের সামনে ডাইনিং টেবিল, টেবিলের উপর ফলের ঝুড়ি, পাউরুটি আর জ্যাম। পিহুর খিদে থাকায় চেয়ারে বসে পাউরুটিতে জ্যাম লাগিয়ে খেলো এক কামড়ে। তবে বাঙালি মেয়েদের কি এসবে পেট ভরে? পিহু আতিয়া বেগমকে খুঁজতে তার রুমে গেলেন। গিয়ে দেখল রুম ফাঁকা। ওয়াশরুমে আছে ভেবে খানিকক্ষণ বসে রইল। যখন দেখল বের হচ্ছে না, সে পুরো বাড়ি খুঁজল, পেল না। পিহুর মন ভয়ে সিঁটিয়ে গেল। অচেনা এক বাড়ি, এত রাত, তার ভিতরে খিদে পেয়েছে। ফোন দিবে কি করে? এদের সে সিম নাই, কারোর নাম্বার জানে না। হঠাৎ ফোন বাজার আওয়াজ শুনল। পিহু ছুটে বাইরে এসে দেখল টিভির টেবিলের পাশে ল্যান্ড ফোন বাজছে। পিহু ধরার আগেই কেটে গেল। মুহূর্তেই আবার কল এলো। পিহু রিসিভ করতে ওপাশ থেকে আতিয়া বেগম বলে উঠে, পিহু মা। পিহু ফুঁপিয়ে ওঠে। আতিয়া বেগম উৎকণ্ঠা হয়ে বলে, কি হয়েছে মা? ভয় পাচ্ছিস? তুই কই মামুনি? খুঁজে পাচ্ছি না কেন? আমার ভয় করছে খুব, বলেই পিহু কেঁদে দেয়। তুই ঘুমাচ্ছিস বলে আর ডাকি নাই। তোর বাবার ভর্তি করাবে আর একজন এখানে থাকতে হবে তো, তাই তো চলে আসলাম। তোর ভাই তো ডাক্তার, সে তো আর থাকতে পারবে না। আমারে নিয়ে যাও মামুনি, আমার ভয় করছে। পাগলি মেয়ে, তুই এমন করলে হবে বল? তোর বাবাই সুস্থ হোক এই দোয়া কর। আমি কাল সকালে এখানে এনে ঘুরিয়ে নিয়ে যাব। পেশেন্টের সাথে একজনের বেশি থাকতে দেয় না মা, আমার বুঝো একটু। আচ্ছা। পিহু মন খারাপ করে বলে, শোনো মা। মামুনি, ফ্রিজে খাবার রেখেছি, খেয়ে নে, পারলে ওভেনে দিয়ে গরম করে নে। পিহু কিছু বলার আগেই পিক পিক শব্দে কল কেটে যায়। পিহু হতাশ হয়। কি করবে সে? মনে অনেক সাহস জুগিয়ে কিচেনে গিয়ে ফ্রিজ খোলে। ফ্রিজ খুলতে চোখ কুঁচকে যায়। এবারই কোনো গরু ছাগল আছে কিনা মনে করে। না, পিহুর জানা মতে নেই। তবে ফ্রিজে লেটুস পাতা, ব্রোকলি, টমেটো, শসা বাদে তার চোখে কিছু পড়ল না। ভালো করে পরখ করে দেখল একটা প্লেটে কি রান্না। পিহু প্লেটটা বের করে দেখল নুডলস। পিহু বুঝল আতিয়া বেগম এটা রেখে গেছে। পিহু টেবিলের উপর এনে খেয়ে নিল। পিহু খেয়ে দিয়ে উঠে ভাবল পুরো বাড়ি ঘুরে ঘুরে খুঁটিয়ে দেখবে। এই ডাক্তার একা একা বাড়িতে কি রাখে? পিহুর হঠাৎ মনে হলো, আচ্ছা উনি বিয়ে করেননি তো, সেই জন্য রুম লক করা। তারপর নিজের মনেই মিনমিন করে হাসল, বিয়ে করলে তো বউকে দেখতুই। পিহু সিঁড়ি বেয়ে উপরে উঠল। সাদির ঘরের সাদা দরজার সামনে এসে দাঁড়ালো। অনেকক্ষণ পাসওয়ার্ড ট্রাই করলো, প্রতিবার রং দেখালো। পিহু বিরক্ত, মহা খুব বিরক্ত। কেউ তার ঘরের দরজার পাসওয়ার্ড দেয়? হঠাৎ পিহুর মনে পড়ে সেই ফাহাদ নাকি যে কার্ড দিয়েছিল। পিহু এক দৌড়ে রুম থেকে খুঁজে কার্ড নিয়ে আসলো। তার মানে তার মামুনি কার্ড নিয়ে যায়নি। পিহু কার্ড বাদেই পাসওয়ার্ড চাপলো। আর একবার রং পাসওয়ার্ড দিলে লক হয়ে যাবে যতক্ষণ না ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়। পিহু রেগে কার্ড দিয়ে পাসওয়ার্ড টাইপ করলো। সাথে সাথে দরজা খুলে যায়। পিহুর হাত ফসকে কার্ড নিচে পড়ে যায়। কিন্তু সেদিকে পিহুর কোনো হেলদোল নাই। সে রুমের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। পিহু পা বাড়িয়ে রুমের ভিতর প্রবেশ করলো। ঠাস করে দরজা লাগিয়ে দিল। পিহুর মনেই নেই কার্ডের পাসওয়ার্ড কথা। পিহু চারদিকে তাকালো। অফ হোয়াইট দেয়ালের সাথে সাদা বিশাল বিছানা। পিহুর মতে ৬-৭ জন ঘুমানো যাবে।
এক সাইডে সাদা ওয়ার্ড্রোব আর একটা আলমারি, বেডসাইড টেবিল, একটা ল্যাম্প আর একটা ছবি রাখা। পিহু বিছানায় গিয়ে বসলো, সাথে ভেবে গেল বিছানা। পিহু বুঝলো বিছানা খুব নরম। এত নরম বিছানায় মানুষ ঘুমায় কিভাবে? পিহু হাত দিয়ে ছবিটা তুলে নিল। ছবিটা দেখে বোঝা যাচ্ছে হাতে আঁকানো একজন পুরুষের, চোখে চশমা, হাতে গিটার। পিহুর খুব চেনা মনে হলো। পিহু খুব ভালো করে মনে করে দেখলো, না, চিনে না। তবে ছবির নিচে ডেট দেখলো, আজ থেকে 7 দিন আগের ডেট। পিহু এখন বুঝলো ছবিটা যেই আঁকুক নতুন ছবি। তবে তার সাদি ভাইয়ের রুমে এই লোকের ছবি কেন? পিহু ছবির নিচে ছোট্ট করে লেখা দেখলো, ডক্টর সাদিকুর চৌধুরী। পিহুর মাথা ঘুরছে। অচেনা মানুষের নাম তার ভাইয়ের নামের সাথেই মিলে। যদিও সাদিকে পিহু ভাই মনে না, তবে সম্মানের খাতিরে ভাই বলাই যায়। তার মতে ভাইয়েরা কখনো এত খারাপ হয় না যতটা সাদি পিহুর সাথে হয়েছিল 3 বছর আগে। পিহুর চোখে পানি জমে। সুনিপুণভাবে মুছে উঠে দাঁড়ায়। ঘরের এক সাইডে সোফা রাখা, তার সামনে টেবিল, টি টেবিলের একটা ফ্লাওয়ার ল্যাম্প। পিহু মনে মনে ভাবল, মানুষ ডাক্তার হলে সারা ঘর ডাক্তারি জিনিসে ভরা থাকবে। ওমা, এই ঘরে কিছুই নেই। পিহুর সন্দেহ লাগে, সে আসলে ডাক্তার তো। পিহু এবার রুম থেকে বের হতে চায়। দরজার পাসওয়ার্ড দিতে রং লেখা আসে, সাথে সাথে রুমের কারেন্ট অফ হয়ে যায়। পিহু ভড়কে যায়। তাকিয়ে দেখে লাল আলোয় স্পষ্ট লেখা, ইউজ ফিঙ্গারপ্রিন্ট উইথ আনলক দিস ডোর। পিহু হাতে মোবাইল জ্বালাতে গেলে হঠাৎ কিসে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায়। উপরে তাকাতে দেখতে পায়। পিহু উপরে তাকিয়ে দেখে কিচ্ছু না। ওড়নায় পা বেঁধে পড়ে গেছিল। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে উঠে দাঁড়াতে গেল, তবে উঠে দাঁড়াতে পারল না। হয়তো দরজার সাথে ধাক্কা খেয়ে পায়ে লেগে ভালোই ব্যথা পেয়েছে। পিহু অন্ধকারে ভয় পায়, আবার অচেনা জায়গা। হাঁটুতে মুখ গুজে দরজায় ঠেস দিয়ে বসে পড়ল। ভয়ে কাবু করে ফেলেছে তাকে। চোখ বুজে গেট হয়ে বসে রইল। একসময় ঘুমিয়ে গেল সেভাবেই। এখনও ভোর রাত। আতিয়া বেগম বাড়িতে এসেছে। সাদিকে পাঠাতে চাইলেও তার ইমার্জেন্সি একটা হার্ট অপারেশন থাকায় আসে নাই। আতিয়া বেগম বাড়ি ফিরে সমস্ত বাড়ি পিহুকে খুঁজে ফেলল। কোথাও না পেয়ে চিন্তিত হয়ে আবার দোতলায় গিয়ে ডাকা শুরু করলো। পিহু ঘর থেকে নিজেও চিল্লাচ্ছে, তবে রুম সাউন্ড প্রুফ হওয়ায় পিহুর কথা দরজার ওপারে আতিয়া বেগমের কানে পৌঁছালো না। আতিয়া বেগম ল্যান্ডলাইনে সাদিকে ফোন দিলেন, তবে কোনো রেসপন্স হলো না। আতিয়া বেগম খুব ভয় পেয়ে গেলেন। মনে কু ডাকা শুরু হয়ে গেল। এদিকে ঘরের ভিতরে পিহুর পানির তৃষ্ণা লেগেছে। গলা শুকিয়ে কাঠ। সারা ঘর খুঁজেও পানি পেল না। পিহু সারা খুঁজে খুঁজে বিছানায় পাশে ক্লান্ত হয়ে বসল। জোরে বেডসাইড টেবিলে এক লাথি দিল। সাথে সাথে একটা ড্রয়ার হালকা ফাঁক হয়ে গেল। পিহু কৌতূহল নিয়ে ড্রয়ার খুলে পরপর 4-4টা কাচের বোতল পেল, মুখ টেপ দেওয়া। পিহু ভালো করে স্মেল নিল, না, কোনো গন্ধ নাই। পিহু একটা বোতল বের করে স্টিকার খুলে সিপি খুলল। গলা শুকানোর কারণে ঢকঢক করে পানি মনে করে খেয়ে নিল। খাওয়ার পর বুঝলো পচা জাতীয় কেমন গন্ধ। পিহুর খালি পেটে গা গোলালো শুরু হলো। বোতল প্রায় হাফের বেশি খালি করে দিয়েছে কোনো রকমে। বোতলটা ঠিকভাবে ড্রয়ারে রেখে উঠে দাঁড়াতেই মাথা চক্কর দিয়ে উঠল পিহুর। চোখে অন্ধকার দেখা শুরু করলো। সোফার কাছে আসতেই সেন্সলেস হয়ে পড়ে গেল সোফার উপরে। 11টা বেজে গেছে। নবদিগন্তে সূর্য উদিত হয়েছে অনেক আগেই। পিচ ঢালা রাস্তাগুলো রোদে চিকচিক করছে। বাতাস বইছে মৃদু। হসপিটালের অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে পকেট থেকে ফোন বের করল সাদি। ফোন সাইলেন্ট থাকায় কিছু বুঝতে পারেনি। বাসার ল্যান্ডলাইন থেকে 21 বার কল আসায় ভ্রু কুঁচকে যায় সাদির। বিরক্ত হয়ে ফোন করে। রিং হতে ওপাশ থেকে কল রিসিভ করে আতিয়া বেগম। হয়তো কলের অপেক্ষায় ছিলেন তিনি। সাদি হ্যালো বলতে আতিয়া বেগম কেঁদে ওঠে। নিজের মাকে কাঁদতে দেখে সাদির ভ্রু কুঁচকে যায়। মুখ গম্ভীর করে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মু, কাঁদছো কেন? পিহুকে কোথাও খুঁজে পাচ্ছি না। কাল রাতে তো রেখে গিয়েছিলাম, সকালে এসে সারা বাড়ি খুঁজে পেলাম না বলে আবার কান্না শুরু করলেন আতিয়া বেগম। মানে? বাবা, তুই আয় না, দেখ মেয়েটা কোথায় গেল এই অচেনা দেশে, ওর যদি কোনো ক্ষতি হয়।
ওয়েট আম্মু, কেঁদো না বলেই সাদি নিজের মোবাইল থেকে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করলো। হঠাৎ নিজের বেডরুমের সোফার পাশে একটা মেয়েকে উবুড় হয়ে শুয়ে থাকতে দেখে সাদির বুঝতে সময় লাগে না এটাই পিহু। আতিয়া বেগমকে টেনশন করতে নিষেধ করে সাদি গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। ইলিয়াস চৌধুরীকে আইসিইউতে রাখা হয়েছে, 15 দিন পর অপারেশন হবে তার। পাশে সব সময় একটা মানুষ থাকা লাগবে 24 ঘন্টার জন্য। সাদিকে চিনে বলে সমস্যা নেই, বড় কেবিন ঠিক রেখেছে। তবে আতিয়া বেগম কোনো নার্স রাখতে চান না, নিজের স্বামীর পাশে নিজে থাকতে চান। যদিও সাদি নার্স ঠিক করেছিল। আতিয়া বেগমের পিহুকে নিয়ে চিন্তা। যদিও সাদির আচরণে বুঝলেন সাদি আগের চেয়ে আরও বেশি গম্ভীর হয়েছে, তবে রাগ খুব কম। আতিয়া বেগম সাদিকে বলেছিল পিহুর কলেজের কথা। সাদি বলেছে সময় পেলে ভর্তি করিয়ে দিবে। আতিয়া বেগম এখন নিশ্চিন্ত। সাদি বাড়ি ফিরে গাড়ি পার্ক করে দরজা খুলে ভিতরে আসতেই আতিয়া বেগম এসে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সাদি এক চুলও নড়ল না। সে জানে পিহু তার মায়ের কাছে কতটা ইম্পর্ট্যান্ট। সাদি আলতো করে মায়ের মাথায় হাত দিয়ে বলল, আমার সাথে আসো। আতিয়া বেগম মুখ উঁচিয়ে তাকালেন। ছেলের গম্ভীর চোখের রহস্য বুঝলেন না। সাদি ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। গিয়ে নিজের দরজার সামনে আসতেই বিরক্তিতে নিজের কপাল কুঁচকে গেল। নিজের পছন্দের শুভ্র রঙের পাসওয়ার্ড কার্ডটা পড়ে আছে। সাদি দরজার ফিঙ্গার দিতে দরজা আনলক হয়ে যায়। আতিয়া বেগমও এতক্ষণে উপরে চলে এসেছে ছেলের সাথে। তিনিও ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই অবাক হয়ে গেল আতিয়া বেগম। সাদি স্বাভাবিকভাবেই রুমে ঢুকলো। আতিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, ওই যে তুমি যাকে খুঁজছো সে। লক করে ফেলেছিল দরজা, তাই বের হতে পারে নাই। আতিয়া বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পিহুকে ডাকলেন গায়ে হাত দিয়ে, তবে পিহুর কোনো হেলদোল নেই। আতিয়া বেগম জোর করে টেনে তুলল। পিহু পিটপিট করে চোখ খুলল। সব ঝাপসা দেখছে সে। আতিয়া বেগমকে দেখেও চোখ ছোট করে বুঝার চেষ্টা করল সে। আতিয়া বেগম পিহুকে দাঁড় করিয়ে ধরে নিয়ে গেলেন। তিনি ভেবেছেন না খাওয়ার কারণে এই অবস্থা। এদিকে পিহুকে রুমে নিয়ে আসতেই পিহু বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। আতিয়া বেগম ডাকলেও পিহু সাড়া দিল না। লাস্টে বিরক্ত হয়ে পিহুকে আর একবার ধাক্কা দিতেই পিহুর ঘুমের মধ্যেই বিরক্ত হয়ে বলে ওঠে, উফ, ডোন্ট ডিস্টার্ব নাবিল্লা, আমি এখন আকাশে যাব, আমাকে জ্বালিও না। পিহুর কথা শুনে আতিয়া বেগম থতমত খেয়ে গেল। খুব মনোযোগ দিয়ে ভাবল মেয়ের আবার কি হইছে, নাবিল্লা আবার কে। আতিয়া বেগমের ভাবনার মাঝেই সাদি ডেকে উঠে তাকে। তিনি এক মুহূর্ত দেরি না করে নিচে নেমে আসে। সাদি রুম থেকে বেরিয়ে আতিয়া বেগমের ফোন নিয়ে ফ্রিডম মোবাইল কোম্পানির সিম লাগিয়ে দিল। এটা খুব ভালো চলে। তারপর বলেন, নিচে ড্রাইভার এসেছে, আব্বুর কাছে যাও আম্মু, আর আমি আসবো রাতে, এখন একটু রেস্ট নিব। আতিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, মেয়েটা এখনও কিছু খায়নি, খাবার রেডি করে রেখে যায়। সাদি গম্ভীর কণ্ঠে নিষেধ করে বলে, আমি অর্ডার করেছি, চলে আসবে, টেনশন নিও না, এখন যাও। আতিয়া বেগম দরজা খুলে বেরিয়ে গেলেন হসপিটালের উদ্দেশ্যে। সাদি দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে গলায় ঝুলানো টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে থাকে। পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট। সাদি বিছানার পাশে বসতেই দেখে মতে পেল বেডসাইড টেবিলের ড্রয়ার খোলা। সাদি ভ্রু নাচায়, কিছু একটা অনুমান করে ড্রয়ার খুলে দেখে তার সন্দেহ ঠিক। অ্যালকোহল পান করেছে মেয়েটা। যদিও সাদির এসবে কাজ হয় না, বা সাদি সাধারণ এমন কিছুতে অ্যাডিক্টেড না, তবুও মেয়েটার উপর এটা ইনফেক্ট পড়বে। সাদির ভাবনায় সাদি নিজেই বিরক্ত। কি উল্টা পাল্টা ভাবছে। সাদি ঘরের লাইট নিভিয়ে এসি লো করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখের উপর হাত দিয়ে শুয়ে থাকে। 2 রাত নির্ঘুম, বড় বড় 4টে অপারেশন করেছে, এখন একটু ঘুম প্রয়োজন বলে সাদি ঘুমিয়ে পড়ে। আজ এ পর্যন্তই। সামনের পর্বে আপনাদের জন্য টুইস্ট আছে, তাই গল্পের সাথেই থাকুন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা।